আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। দেশের ফুটবলে সব মিলে খুব ভালো একটা ফেজ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে এবং এটা যত দিন ধরে কিংবা যত লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে চলবে সেটা আমাদের জন্য তত ভালো। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে একটা ম্যাচ রয়েছে। বাংলাদেশের পুরো আপামর জনতা এটার দিকে তাকিয়ে আছেন। এই জিনিসটা একেবারে নির্দিষ্ট করে বলা যায়। মাঝখানে জুনের 4 তারিখে কিন্তু ভুটানের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচও আছে। তবে মূল নজরটা থাকছে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে এবং সারা দেশ তাকিয়ে আছে। এজন্য বলছি যে শেষ কবে আসলে টিকিটকে কেন্দ্র করে এমন টাইপের জিনিসপত্র আপনারা দেখেছেন, আপনারাও জানানোর চেষ্টা করবেন। একেবারে ছাড়ার ঠিক কয়েকদিনের মধ্যে কিন্তু টিকিট একেবারে শেষ। সাধারণ দর্শক থেকে শুরু করে ফুটবল প্রেমী জনতা সবাই যে আসলে অপেক্ষা করছেন, অধীর আগ্রহে এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছেন, সেটা নিঃসন্দেহে বলা যায়। একজন ফুটবল সম্পৃক্ত মানুষ হিসেবে এটা আমার জন্য খুব ভালো লাগার একটা অনুভূতি। আমি সকলের উদ্দেশ্যে এই জিনিসটা বলবো, এই সাপোর্টটা যাতে করে অব্যাহত থাকে, একটা লম্বা সময় ধরে যাতে করে অব্যাহত থাকে। একটা দুটো ম্যাচের পারফরমেন্সের দিকে তাকিয়ে পুরো দলটাকে জাজ করবেন না। রেজাল্টটা দিন শেষে পক্ষে আসুক কিংবা না আসুক, প্রসেসটার উপর আসলেই বিলিভ করা উচিত। এবং আমার কাছে তো মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে এই জিনিসটা বলা উচিত যে বাংলাদেশ কিছুটা হলো ইতিবাচক দিকেই আছে এবং আমাদের সকলে মিলে সেটা ধরে রাখতে হবে। আরও একবার বললাম, এই মুহূর্তে যে সকল প্লেয়াররা বিদেশ থেকে এসেছেন, বাংলাদেশি ফুটবলার আর প্রবাসীও বলছি না, বাংলাদেশি ফুটবলার হওয়ার জন্য যারা কিনা বিদেশ থেকে স্ব ক্লাবের অনুমতি নিয়ে এসেছেন, তাদের দিকে মনোযোগটা থাকছে। আরও একবার লাইমলাইটে হামজা চৌধুরী থাকবেন। ভারতের বিপক্ষে একটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে হামজা এ দলের একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন। মাত্র একটা ম্যাচের পারফরমেন্সে হামজা একেবারে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন শুধুমাত্র 1-2 বছরের জন্য নয়, সামনের দিনগুলোতে হামজা চৌধুরী কয়েক বছরের জন্য কিন্তু বাংলাদেশের জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সম্পদ হবেন। হামজার পর সামিত সোমও কিন্তু আসার একেবারে কাছাকাছি আছেন। কানাডিয়ান লিগের খেলা ক্লাব ক্যাভালরাই এফসিতে তিনি খেলছেন এবং সব মিলে মিডফিল্ডে তার প্রতিভা নিয়ে বিন্দুমাত্র কারো কোনো ডাউট থাকার কথা নয়। যদিও সামিত আসলে অল্প কয়েকদিনের মধ্যে এসে কিভাবে মানিয়ে নিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন কাবরেরাও রেখেছেন এবং আমি এখানে সকলকে ধৈর্য ধরতে বলবো, কারণ শুরুতেই একটা দেশে এসে, বিশেষ করে কানাডার মতো ঠান্ডা আবহাওয়ার একটা দেশ থেকে বাংলাদেশের মতো এতটা হট অ্যান্ড হিউমিড এনভায়রনমেন্টে এসে মানিয়ে নেওয়াটা সহজ হবে না। তবে ওভারঅল আশা করব হামজা এবং সামিতের মধ্যে একটা বন্ডিং আস্তে আস্তে তৈরি হবে। সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটা দিয়ে সে জিনিসটা তৈরি হবে। একটা বড় রকমের প্রশ্নের জায়গা আমার মনের মধ্যে আছে, সেটা হচ্ছে হামজা এবং সামিত সোম দুজনকে আসলে কিভাবে একই সঙ্গে একই একাদশে খেলানো যায়। এমন ট্যাকটিক্যাল ব্যাপার নিয়ে আমি কিন্তু ফ্রি কিক ভিডিওতেও কথাবার্তা বলছি। দেশীয় ফুটবল নিয়ে যে চ্যানেলটাতে কাজ করছি সেখানেও কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, সামনে আসবে। তবে এখানে যদি ছোট করে বলি, আমার কাছে মনে হয় হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচে যে রোলটা প্লে করেছেন সেখানে থাকুন এবং সামিত সোমকে যদি শেষ পর্যন্ত স্টার্টিং লাইনআপে দেখা যায় তাহলে তিনি বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে নিজের ডিবক্স থেকে প্রতিপক্ষের ডিবক্সে মাঝে মধ্যে কিছুটা হলো অ্যাটাকিং এবং হাই অন দ্য পিচ থেকে সে রোলটা প্লে করুন, এই জিনিসটাই চাইবো। এর পাশাপাশি ফাহমিদুলকে কেন্দ্র করে একটা বড় রকমের ধোঁয়াশা কিন্তু বাফুফে নিজে পরিষ্কার করেছে। একটা সময় যে সমালোচনা করেছিলাম ফাহমিদুলকে বাদ দেওয়াকে কেন্দ্র করে, সেটা বাফুফে এবারের ইন্টারন্যাশনাল ব্রেকে যেভাবে আসলে সলভ করেছে। যখন সমালোচনার জায়গা পাই তখন অবশ্যই সমালোচনা করব, যখন প্রশংসার জায়গা তৈরি হয় তখন কিন্তু আপনার বাফুফে প্রশংসা করতে হবে। আমার কাছে মনে হয় বাফুফের নতুন কমিটি ফাহমিদুলকে কেন্দ্র করে আগের বিতর্কগুলো পিছনে ফেলে যেভাবে তাকে আরও একবার জাতীয় দলে ডেকে এনেছে, এই জিনিসটা অল পজিটিভ। এখানে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালেরও পজিটিভ একটা অ্যাটিটিউড দেখতে পাচ্ছি, সেটার কথা আলাদা করে মেনশন করলাম। এই জিনিসটা ধরে রাখা উচিত। ফাহমিদুল মূলত একজন লেফট উইঙ্গার বা লেফট সাইডে ডমিনেটেড একজন অ্যাটাকার। আমার কাছে মনে হয় স্টার্টিং লাইন আপ কিংবা গুরুত্বপূর্ণ সময়ে ফাহমিদুল খুবই ভাইটাল এজন্য হবেন যে বাংলাদেশের ফাইনাল থার্ডে আসলে খুব ভালো মানের প্রোফাইল যে আছে, পিওর গোল স্কোরার আছে, সেটা বলার কোনো সুযোগ নেই। তাই এই জায়গা থেকে ফাহমিদুলের উপযোগিতা কিন্তু শুরু থেকে থাকবে। হ্যাঁ, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম আল আমিন কিংবা সুমন রেজা সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে শেষের এই নামগুলো হয়তো বা আসবে, তবে আমি ফাহমিদুলের দিকে আলাদা করে এখানে নজর রাখবো। মিডফিল্ডে একটা কম্বিনেশনের ব্যাপার আছে এখানে। হামজা এবং সামিত সোমগের পরে আসলে জামাল ভুঁইয়ার রোলটা কি হবে, শেখ মুরসালিনকে কেন্দ্র করে কাবরেরার এখনো পজিটিভ আইডিয়া আছে তাকে আসলে কোন রোলে প্লে করানো যায়। মিডফিল্ডে থার্ড একটা অপশন মোহাম্মদ হৃদয়, নাকি আসলে হামজা চৌধুরী থাকলে হৃদয়ের আসলে দরকার আছে কিনা, এই টাইপের নানা রকমের ইকুয়েশন কিন্তু আছে। ডিফেন্সের ক্ষেত্রে একই রকমের কথা প্রযোজ্য, কোচকে এগুলো সলভ করতে হবে। তবে আপাতত এই তিনজন প্লেয়ারকে কেন্দ্র করে, বিশেষ করে হামজা, সামিত সোম এবং মিডফিল্ড এবং ফাইনাল থার্ডে ফাহমিদুলকে কেন্দ্র করে বাংলাদেশের প্লেইং 11 আমার কাছে তো মনে হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা একটা প্লেইং 11 হওয়া উচিত। যদিও সেটা একেবারে একটা ম্যাচে আশা করছি না, বললাম সামনের দিনগুলোতে আসলে ফোকাস করতে।
তবে এখন থেকে পজিটিভ একটা স্টার্টিং কিন্তু কোচের কাছ থেকে আশা করি। এখানে ক্যাব্রেরাকেও কিন্তু তার কোচ হিসেবে আসলে দক্ষতা দেখাতে হবে। আসলে কোচ হিসেবে নিজের জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা সেটাই এখন একেবারে চরম একটা প্রশ্নের মুখে। হাভিয়ার ক্যাব্রেরারও তাই প্রমাণ করার অনেক বাকি আছে। বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। ধন্যবাদ সবাইকে।